ভাবুন তো, ভারী বৃষ্টির রাতে একজন মানুষ প্রাণপণে ছুটছে। সে বাঁচতে চায়, কিন্তু এই অন্ধকার থেকে সে বের হতে পারছে না। হঠাৎই একটা ছুরি সোজা তার গলায় ঢুকে যায়। হামলাকারী শান্তভাবে ছুরিটা টেনে বের করে নেয়, ঘুরে দাঁড়ায় এবং আবারও ওই অন্ধকারে মিলিয়ে যায়। আর দূরে দাঁড়িয়ে থাকা আরেকজন, যে এই হত্যার নির্দেশদাতা, তার চোখে এক ফোঁটা অনুশোচনা নেই, শুধু ঠান্ডা এক শূন্যতা, যেন জীবনের অপ্রয়োজনীয় কিছু একটা সে ছেটে ফেলেছে মাত্র। অন্যদিকে মাটিতে পড়ে থাকা মানুষটা মৃত্যুর আগে শুধু একটা কথাই ভাবছিল, আমি তো শুধু সৎভাবে বাঁচতে চেয়েছিলাম, আর এভাবেই সব শেষ হয়ে গেল। আসলে মূল গল্পটি শুরু হয় এখান থেকেই। সময়টা 2035 সাল, ভবিষ্যতের কোরিয়া। প্রতিদিন ভোরে বিচারক লিহান ইয়ং দৌড়াতে বের হয়। একেবারে শৃঙ্খলিত জীবন। নিজে কফি বানায়, নিজেই নাস্তা তৈরি করে। আর স্ত্রী ইউসেহুই তখনও ঘুমিয়ে। জেগে উঠলেও তাদের মধ্যে কোনো কথা হয় না। একই টেবিলে বসে থাকলেও তারা যেন দুই অপরিচিত মুখ। তবে এই নীরবতা শুধু তার সংসারে নয়, আছে লিহানের ভেতরেও। এরপর লিহান পৌঁছায় সিওলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে। বাইরে উত্তাল বিক্ষোভ, মানুষ চিৎকার করছে, গাজিন কেমিক্যালসের বিচার চায়। কারখানার বিষাক্ত পরিবেশে অসুস্থ হয়ে পড়েছে অসংখ্য শ্রমিক। অনেকের লিউকোমিয়া, কারো ব্রেন টিউমার, 9 জন ইতিমধ্যেই মারা গেছে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে এক কিশোরী নাওং, ফ্যাকাশে মুখ, দুর্বল শরীর। সে নিজেও লিউকোমিয়ায় আক্রান্ত। তার দাদি কাপা গলায় বলছেন, অপরাধীরা শাস্তি পাবেই। ঠিক তখনই আদালতে ঢোকে বিচারক লিহান, এবং এরপরই তার কাছে একটা ফোন আসে। ফোনটি তার শ্বশুরের। চিন্তিত কণ্ঠে তিনি কিছু একটা বলছেন। লিহান তাকে আশ্বস্ত করে যেন সব কিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু ফোন কেটে দেওয়ার পরই সে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার হাতে ধরা পেন্সিলটাকে শার্প করতে চাইছিল, কিন্তু প্রচণ্ড চাপে পেন্সিলটি একেবারেই ভেঙে যাচ্ছিল। কি যেন একটা চলছে তার ভেতরে। এরপর বিচার কার্য শুরু হয়। ভুক্তভোগীদের আইনজীবী বলেন, বিষাক্ত কর্মপরিবেশের কারণেই সবার এই ভয়াবহ অসুস্থতা, অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। অন্যদিকে গাজিন কেমিক্যালসের আইনজীবী পরীক্ষার রিপোর্ট দেখিয়ে দাবি করে যে তাদের কারখানায় রাসায়নিকের মাত্রা নিরাপদ সীমার মধ্যেই ছিল। কিন্তু আজকের এই বিচার কার্যের আগেই ঘটে গেছে দুটি ঘটনা। প্রথমত, বিচারের আগেই গাজিন কেমিক্যালসের সিইও গোপনে দেখা করেছিল হিনা ল ফার্মের প্রধান এবং লিহানের শ্বশুর সিনচালের সাথে। তিনি মামলাটি মিটিয়ে ফেলতে তার সাহায্য চেয়েছিলেন। ডিল ফাইনাল হলে শ্বশুর ফোন করে লিহানকে নির্দেশ দেন গাজিনের পক্ষে রায়টি যেন হালকা হয়। অন্যদিকে লিহান গাজিন কেমিক্যালসের সিইওর সাথে করেছিল আলাদা একটি চুক্তি। সে শর্ত দিয়েছিল কোম্পানির সুনাম অক্ষুণ্ণ রাখতে বাদীদের সব দাবি খারিজ করে দেওয়া হবে। বিনিময়ে অ্যানোনিমাস বন্ডের মাধ্যমে তাকে দিতে হবে বিপুল পরিমাণ অর্থ, যার কোনো কাগজে ডকুমেন্ট থাকবে না। এদিকে সব শুনানি শেষে এবার আসে রায় ঘোষণার পালা। বিচারক লিহান কোনো দ্বিধা ছাড়াই মামলাটি খারিজ করে দেন। গাজিন কেমিক্যালস পুরোপুরি নির্দোষ। রায় শোনা মাত্র পুরো আদালত জুড়ে ক্ষোভ আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মাঝেই নাওং হঠাৎ রক্তবমি করে, আর তার দাদি অসহায়ভাবে চিৎকার করে ওঠেন। বিচারক লিহান স্টাফদের পরিস্থিতি সামলাতে বলে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে শ্বশুর ফোন করে রাগে ফেটে পড়েন। তিনি চেয়েছিলেন গাজিন কেমিক্যালসের আংশিক দায়মুক্তি হোক, কিন্তু লিহান তাদের পুরোপুরি দায়মুক্তি দিয়ে দিল। লিহান খুব শান্তভাবে তার কথা শেষ করা মাত্র ফোনটি কেটে দেয়, আর ফোনটি রাখতেই তার ভেতরে জমে থাকা সমস্ত রাগ যেন একেবারে জ্বলে ওঠে। সে ভালো করেই জানে শ্বশুরবাড়ির লোকেদের চোখে সে আসলে কি, সঠিক স্থানে বসানো একটা পুতুল মাত্র, যাকে নিজের প্রয়োজনে যখন খুশি ব্যবহার করা যায়। অন্যদিকে শ্বশুরের সন্দেহ জামাই হয়তো তাকে ঠকিয়ে আলাদা কোনো চুক্তি করেছে। তবুও তিনি নিশ্চুপ, কারণ তিনি এও জানেন লোভী মানুষদের নিয়ন্ত্রণ করা সহজ। সেদিন রাতে লিহান বাড়ি ফিরে জানতে পারে নাওং হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সে লিখে গেছে, আমি আর দাদির জন্য বোঝা হতে চাই না। এদিকে ঘটনার পর থেকেই
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ আর শোকের ঝড় ওঠে। সাধারণ মানুষ আইন ও ন্যায় বিচারের উপর সম্পূর্ণ আস্থা হারানোর কথা প্রকাশ করতে শুরু করে। লিহান বাইরে থেকে ঠান্ডা থাকলেও বিবেক তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। পরদিন তার মায়ের জন্মদিন। স্ত্রী একেবারে আবেগহীনভাবে তাকে তার মায়ের জন্য একটি দামি ব্যাগ উপহার দেয়। লিহান উপহার নিয়ে তার মায়ের বাড়িতে উপস্থিত হয়। সেখানে একটি পুরনো ছবির দিকে তাকিয়ে তার অতীতের স্মৃতি মনে পড়ে। তার বাবা ছিলেন একজন কারখানার শ্রমিক। একবার শ্রমিক আন্দোলনের সময় লিহান নিজেই তার ভাড়া করা লোকেদের নিয়ে সেই আন্দোলন দমন করেছিল। আর সেদিনের সেই বিশৃঙ্খলার মধ্যে সে তার নিজের বাবাকেও মার খেতে দেখেছিল। তার মাথায় একটাই প্রশ্ন, সেদিন তার বাবা কি তাকে চিনতে পেরেছিলেন? তিনি কি বুঝতে পেরেছিলেন তার জীবন ধ্বংস করা গুন্ডাদের মধ্যে একজন তার নিজেরই সন্তান? কিছুক্ষণ পর তার মা এসে তাকে সরাসরি প্রশ্ন করেন, তোমার দেয়া রায় কি সত্যিই ন্যায়সঙ্গত ছিল? তার মা তাকে নাওয়িংয়ের দাদির বাড়িতে নিয়ে যেতে চান, কারণ তার কারণেই তিনি তার একমাত্র নাতনিকে হারিয়েছেন। আর একজন বিচারকের মা হিসাবে তিনি লজ্জিত, কারণ তার ছেলে গরিব ও সাধারণ মানুষদের শেষ ভরসাটুকুও নষ্ট করে দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও লিহান বলে সে শুধু আইনের নিয়ম মেনেই রায় দিয়েছে। তার মা তাকে শান্ত গলায় বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি বিশ্বাস করো তোমার রায় ন্যায্য ছিল, ততক্ষণ আমিও তোমার সাথে আছি। আমি সবার সামনে দাঁড়িয়ে বলবো আমার ছেলে কোনো ভুল করেনি। কথাটা শুনে লিহান একেবারে স্তব্ধ হয়ে যায়। গলায় জমে থাকা কথাগুলো যেন আটকে যায়। এদিকে গাজেন কেমিক্যালসের পেছনে থাকা বিশাল ইয়েস গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করে দৃঢ়চেতা এক নারী প্রসিকিউটর, কিম জিনা। চেয়ারম্যান তাসিকের নিষেধ অমান্য করে সে সরাসরি তার টিম নিয়ে ইয়েস গ্রুপের সদর দপ্তরে অভিযান চালায়। চেয়ারম্যান তাসিক ছুটে যায় প্রধান বিচারপতি কাংয়ের কাছে। সে তাদেরকে বাঁচানোর অনুরোধ করে। সব শুনে কাং বুঝতে পারছিলেন ইয়েস গ্রুপের অবস্থা খুবই খারাপ। তিনি সাথে সাথেই ফোন করেন হিনা ল ফার্মের প্রধান লিহানের শ্বশুরকে। যে করে হোক মামলাটা লিহানকে দিয়ে সামলাতে হবে। এদিকে লিহান খেয়াল করে তার মা অ্যাজমার ইনহেলার ফেলে গেছে। সে সেটা দিতে ছুটে যায়। ঠিক তখনই শ্বশুরের ফোন আসে, কিন্তু ফোন শেষ করতে করতেই তার মা বাসে উঠে চলে যান। মিটিং স্থলে লিহান পৌঁছে দেখে ইয়েস গ্রুপের চেয়ারম্যান তাসিক আগে থেকেই সেখানে উপস্থিত। আর সেই সময়ে তার মা যান ওই কিশোরীর শেষকৃত্যে। শোকে পাগল দাদি তাকে দোষারোপ করে মারতে শুরু করে, কিন্তু লিহানের মা একবারও প্রতিবাদ করেন না, কারণ তার নিজের ছেলে একজন বিবেকহীন দুর্নীতিগ্রস্ত বিচারকে পরিণত হয়েছে। বাড়ি ফেরার পথে হঠাৎ তার তীব্র অ্যাজমার অ্যাটাক হয় এবং তিনি রাস্তায় পড়ে যান। এদিকে লিহানের ফোনে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসে, কিন্তু সে সেটি ধরেনি, কারণ সে তখন তার শ্বশুর ও তাসিককে নিয়ে মদের আসরে ব্যস্ত। খবর পেয়ে সে যখন হাসপাতালে উপস্থিত হয় তখন তার মা কোমায়। সে ভেবেছিল অবস্থা ততটা গুরুতর নয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অবস্থা বদলে যায়। ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। তার মায়ের হৃদস্পন্দন থেমে যায়। লিহান একেবারেই ভেঙে পড়ে, আর এই ঘটনা তার জীবন একেবারেই বদলে দেয়। পরদিন প্রধান বিচারপতি কাংয়ের নির্দেশে লিহানকে ক্রিমিনাল বিভাগে বদলি করা হয় এবং ইয়েস গ্রুপের মামলাটির দায়িত্ব দেয়া হয়, যেন পরিকল্পনা অনুযায়ী মামলার রায় তাদের পক্ষেই যায়। এদিকে প্রসিকিউটর কিম জিনা ইয়েস কনস্ট্রাকশনের সিইও চোয়ের জবানবন্দি নেয়ার চেষ্টা করতে থাকে। সে তাকে বোঝানোর চেষ্টা করে যদি সে চুপ থাকে আর একাই সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় তবে তার কঠিন শাস্তি হতে পারে, কিন্তু চোই তবুও তার মুখ খোলে না। এদিকে জিনার টিমের একজন এসে তাকে জানায় লিহান ইতিমধ্যেই ক্রিমিনাল কোর্টে বদলি হয়ে চলে এসেছে। সবাই বুঝে যায় এই সবই আসলে সাজানো খেলা। অন্যদিকে জিনা ও তার টিমের তদন্তে বেরিয়ে আসে লিহান আসলে একজন সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন গ্র্যাজুয়েট মাত্র, কিন্তু হিনাল গ্রুপের মালিকের মেয়ের জামাই হওয়ার পর থেকেই সে একজন ক্ষমতাশীল বিচারক হয়ে ওঠে। এদিকে গোয়াং ল ফার্ম সংশ্লিষ্ট সব মামলায় তার রায় সবসময় তাদের পক্ষেই ছিল, কিন্তু অন্য সব মামলায় সে একেবারে ন্যায্য রায় দিত। তার মানে সব কিছু একেবারে পরিষ্কার। গোয়াং ল ফার্ম আসলে হিনাল গ্রুপের আড়ালে বেড়ে ওঠা একটা প্রতিষ্ঠান মাত্র।
এদিকে লিহানের বাবা আলঝেইমারে ভুগছেন। দামি নার্সিংহোমে তার চিকিৎসা চলছে। সমস্ত খরচ দেয় স্ত্রীর পরিবার। বাইরে থেকে দেখলে মনে হয় তাদের সম্পর্ক বেশ চমৎকার, কিন্তু বাস্তবে লিহানের নামে কোনো অ্যাসেট, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। আসলে তার দুটি ডাকনাম ছিল। একটি হলো সে তার স্ত্রীর পরিবারের পুতুল, আর দ্বিতীয়টি হলো টাইমস আপ, মানে নির্দিষ্ট সময় পার হলেই তাকে বাড়ি চলে যেতে হয়। তাকে খুব কম সংখ্যক মামলাই দেয়া হতো। পদে বসিয়ে রাখা হয়েছিল শুধু প্রয়োজনে ব্যবহারের জন্য। এদিকে চেয়ারম্যান তাসিক ইয়েস কনস্ট্রাকশনের সিইও চোয়ের কাছে খাবার নিয়ে যায়, তার সাথে একটা বিষের ক্যাপসুল। পরিবারের নিরাপত্তার কথা বলে সে চৈকে আত্মহত্যা করতে বাধ্য করে। কিছুক্ষণ পর খবর আসে চৈ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। অন্যদিকে লিহান নার্সিংহোমে গিয়ে তার বাবার সাথে দেখা করে। সেখানে তার একটি গোপন লকার আছে, যা নগদ টাকা ও সোনায় ভরা। এগুলো সে গত 10 বছর ধরে তার স্ত্রীর পরিবার থেকে লুকিয়ে জমিয়েছে। নার্সিংহোম থেকে বেরোতেই হঠাৎই কিম জিনা তার সামনে উপস্থিত হয়। নিজের পরিচয় দিয়ে সে স্পষ্ট করে বলে সমস্ত প্রমাণাদি সহ সে ইয়েস গ্রুপের চেয়ারম্যান তাসিককে অভিযুক্ত করতে যাচ্ছে। তবে বিচারক হিসাবে যদি সে এবার আইন অনুযায়ী রায় না দেয়, তবে তাকেও এর মূল্য দিতে হবে। কিন্তু লিহান তার কথার কোনো গুরুত্ব দেয় না। এদিকে তার কাছেও খবর আসে চৈ মারা গেছে। কিছুক্ষণ পর জিনা আবারও তার কাছে আসে এবং তার হাতে একটি প্যান ড্রাইভ তুলে দেয়, যার ভেতরে রয়েছে চেয়ারম্যান তাসিকের দুর্নীতি ও অর্থ আত্মসাদের সমস্ত প্রমাণাদি। জিনা স্বীকার করে তার ব্যক্তিগত ক্ষোভও আছে ইয়েস গ্রুপের বিরুদ্ধে। প্রসিকিউটর হওয়ার পর থেকেই সে তাসিককে টার্গেট করছে। এদিকে লিহান তার সিনিয়র বিচারপতির টেবিলে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেয়। লিহানের পদত্যাগপত্র জমা দেওয়ার খবর চারিদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ে। প্রধান বিচারপতি সাথে সাথেই খবরটি তার শ্বশুরকে জানিয়ে দেন। শ্বশুরও হতবাক, কারণ পুতুল যদি সুতো ছিঁড়ে ফেলে তাহলে তো নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। সেদিন কাজ শেষে সেই সিনিয়র বিচারক লিহানকে ডিনারের আমন্ত্রণ জানান। ডিনার টেবিলে বসেই তাকে অফার করা হয় সুপ্রিম কোর্টের চিফ কমিশনারের পদ। বিশাল পদ, অগাধ ক্ষমতা। কিন্তু লিহান শান্তস্বরে আবারও জানিয়ে দেয় সে ইতিমধ্যে পদত্যাগ করেছে। খবর আবারও পৌঁছে যায় প্রধান বিচারপতির কাছে। সেখান থেকে সরাসরি লিহানের শ্বশুরের কাছে। লিহানকে তলব করা হয়। অপমান, হুমকি আর চাপ প্রয়োগের পর তার হাতে ধরিয়ে দেওয়া হয় একটি প্রস্তুত রায়। ইয়েস গ্রুপের মামলায় এটা পড়তে হবে। কিন্তু বহু বছর পুতুল হয়ে থাকার পর লিহান আর সহ্য করতে পারে না। সে সবার সামনে ঘোষণা করে এখন থেকে সে নিজের মতোই বাঁচবে। সেই রাতে সে তার স্ত্রী সেহুইকে জানায় সে ডিভোর্স চায়। কিন্তু সেহুই ঠান্ডা গলায় উত্তর দেয় ডিভোর্স তখনই হবে যখন সে চাইবে, আর তার অনুমতি ছাড়া এখন থেকে লিহান তাদের বাড়িতে ঢুকতেও পারবে না। সব কিছু হারিয়ে হতাশ লিহান মদ খেতে যায়। মাতাল অবস্থায় 3 গুন্ডা তাকে মারধর করে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় হাঁটতে হাঁটতে সে নিজের সব পাপের কথা মনে করতে থাকে, আর ভেসে আসতে থাকে তার অন্যায় রায়ের শিকার মানুষের মুখগুলো। আর তার মায়ের শেষ প্রশ্ন, তুমি কেন এমন হলে? অনুশোচনার অশ্রু সে আড়াল করতে পারে না। মামলার রায় ঘোষণার দিন চলে আসে। পরিকল্পনা অনুযায়ী তাসিকের আইনজীবী সব দোষ চাপায় ইয়েস কনস্ট্রাকশনের সিইও মৃত চেয়ের উপর। কিন্তু প্রসিকিউটর কিম জিনা তা প্রত্যাখ্যান করে এবং বলে সব দুর্নীতির মূল হোতা আসলে তাসিক নিজেই। সে তার 6 বছরের কারাদণ্ড ও ক্ষতিগ্রস্তদের জন্য 12 বিলিয়ন ওনের জরিমানা দাবি করে। তাসিক এক আত্মবিশ্বাসী হাসি হাসে, কারণ সে জানে বিচারক লিহান আসলে তারই মানুষ। কিন্তু লিহান এবার সর্বোচ্চ ঝুঁকি নেয়। সে পুরো আদালতকে স্তব্ধ করে দিয়ে প্রসিকিউশনের দাবির চেয়েও কঠোর শাস্তি ঘোষণা করে, 10 বছরের কারাদণ্ড ও 24 বিলিয়ন ওনের জরিমানা। তাসিক চিৎকার করে ওঠে। প্রধান বিচারপতি কাং রেগে বেরিয়ে যান। জিনা বিশ্বাসই করতে পারছে না সব কিছু এত সহজে হয়ে গেল। আসলে এটাই ছিল লিহানের জীবনের সবচেয়ে বড় লড়াই। সে তার সব কিছু বাজি রেখেছিল। শ্বশুর ফোন করে কারণ জানতে চাইলে লিহান কোনো উত্তর দেয় না। এরপর স্ত্রী তাকে ফোন করলে সে আবারও তার কাছে ডিভোর্সের কথা বলে।
সব কিছু শেষ করে সে তার মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়ায় আর তার মায়ের শেষ কথাগুলো মনে করে। কিন্তু তার এই প্রশান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। মাফিয়াদের সাথে বিশ্বাসঘাতকতা এত সহজ না। অল্প সময়ের মধ্যেই তাকে খুন ও চাঁদাবাজির মিথ্যা মামলায় ফাঁসানো হয়। আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় পুরো পরিকল্পনা এমনভাবে সাজানো যেখানে আঙুলের ছাপ থেকে শুরু করে রক্তের দাগ সব কিছুতেই তার উপস্থিতি প্রমাণ করে। তার উপর আবার ঘটনাস্থলের কাছ থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। আদালতে সে নিজেকে নির্দোষ দাবি করে, কিন্তু তার নিজের স্ত্রী আদালতে তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। সেখান থেকেই সে খবর পায় তার বাবাকে নার্সিংহোম থেকে বের করে দেওয়া হয়েছে। সবশেষে ডিটেনশন সেন্টারে নেওয়ার আগে তার সহপাঠী বিচারক কিম হায়াক তাকে একটি বিষের বড়ি দেয় এবং বলে অকারণে কষ্ট পাওয়ার চেয়ে সহজে শেষ করে দেওয়াই ভালো। তারপর সে তাকে জানায় তাকে ধ্বংস করার এই ষড়যন্ত্র শুধু তাসিকের ছিল না, তার স্ত্রীর পরিবারও এর সাথে জড়িত। এমনকি নার্সিংহোমের লকারে লুকানো তার সব সোনা ও টাকা কিমই নিয়ে নিয়েছে। সে বহু আগে থেকেই তাকে হিংসা করত, এবার সে সেই সুযোগ নিয়েছে। কিম বেরিয়ে যাওয়া মাত্রই লিহান বিষের বড়িটি গিলে ফেলে। সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায় এটা আসলে তার পরিকল্পনারই অংশ। সে আসলে অর্ধেক বড়ি খেয়েছিল। চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পরই সে সেখান থেকে পালিয়ে যায়। ওই অন্ধকার টানেল আর স্যাঁতস্যাঁতে গলির ভেতর দিয়ে সে এক হোমলেস ক্যাম্পে যায় তার বাবাকে খুঁজতে। কিন্তু তাকে খুঁজে পাওয়ার আগেই তার গলায় ছুরি বসানো হয়। এটাই ছিল সেই প্রথম দৃশ্য। আর এই হত্যার মাস্টারমাইন্ড ছিলেন প্রধান বিচারপতি কাং। মৃত্যুর শেষ মুহূর্তে দাঁড়িয়ে সে তার মা এবং নাওংকে দেখতে পায়, কিন্তু এবার তার গায়ে আর বিচারকের পোশাক নেই। তাদের দিকে ছুটে যাওয়ার ক্ষমতাও নেই। নিজের বিবেকের আদালতে সে মাথা নত করে তার ভুল স্বীকার করে। সে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে। আর ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ যেন সব কিছু বদলে যায়। লিহান দেখে সে তার বিচারক জীবনের প্রথম ট্রায়াল মামলার আদালতে দাঁড়িয়ে আছে। তবে সে বুঝতে পারছে না এ কি মৃত্যুর আগে মনের কল্পনা নাকি সত্যিই কিছু। তবে সব কিছু তার সামনেই একেবারে স্পষ্ট, যেন সে সত্যিই অতীতে ফিরে এসেছে। কিম সাংজিং ছিল সেই মামলার আসামি। সেদিন সে স্বীকার করেছিল প্রচণ্ড ক্ষুধার কারণে সে ওই খাবার চুরি করেছিল। হঠাৎ লিহানের ভেতরে যেন অদ্ভুত অনুভূতি জাগে। সে বিচারকের আসন থেকে লাফিয়ে উঠে চিৎকার করে বলে এই আসামির মৃত্যুদণ্ড হওয়া উচিত। আদালতে উপস্থিত সবাই ভাবে বিচারক পাগল হয়ে গেছে। লজ্জায় লিহান ট্রায়াল রুম ছেড়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সব কিছু যেন এখনও দৃশ্যমান। সে ভাবতে থাকে এটা কি বাস্তব না কল্পনা। সে আয়নার কাছে গিয়ে লক্ষ্য করে তার চেহারা হয়ে গেছে 10 বছর আগের মতো। ফোনের তারিখটাও 10 বছর আগের, যেন সে অতীতে চলে এসেছে। হঠাৎ এক বৃদ্ধ এসে তার মাথায় চাটি মারে। তিনি আর কেউ নন 2025 সালের প্রধান বিচারক জং সিক। তিনি ভাবছিলেন নতুন বিচারক আসলে নার্ভাস হয়ে গেছে, তাই সে তাকে ধমক দিয়ে বলে তুমি কি সাধারণ চুরির মামলাতেও মৃত্যুদণ্ড দিতে চাইছো? আদালত থেকে বেরিয়ে সে দেখা পায় তার পুরনো সহপাঠী বিচারক কিম হায়াকের। তাকে দেখেই তার মনে পড়ে যায় এই ক্লাসমেটই ভবিষ্যতে তার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তার বাবাকে নার্সিংহোম থেকে বের করে দেবে। প্রচণ্ড রাগে সে তাকে ঘুষি মারতেই যাচ্ছিল। ঠিক তখনই তার মনে পড়ে এটা তো অতীত। তাই সে কৌশল বদলে তাকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে এখন সে একজন জেলা আদালতের বিচারক মাত্র, কোনো দুর্নীতিতে জড়ায়নি। সবার আগে লিহান ফোন করে তার মাকে। ওপাশ থেকে হ্যালো শব্দটা আসতেই তার বুক কেঁপে ওঠে। সে তার মাকে বলে নিজের খেয়াল রাখবে এবং সব সময় ইনহেলার সাথে রাখবে। ওপাশ থেকে মা হাসতে শুরু করেন, কারণ তখনও তার মায়ের অ্যাজমা হয়নি। এদিকে অনলাইনে খোঁজ নিয়ে সে জানতে পারে তাসিক এখনও ইয়েস গ্রুপের চেয়ারম্যান আর তার বাবা গ্রুপের প্রধান। অনেকদিন ধরেই তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, করফাকির অভিযোগের তদন্ত চলছে, কিন্তু প্রতিবারই তারা বেঁচে যায়। আর কাংসিনজিন তখনও সে প্রধান বিচারপতি হয়নি। লিহানের চোখে এক অদ্ভুত আগুন। সে বুঝতে পারছে এটা সে দ্বিতীয় সুযোগ পেয়েছে। তবে এবার সে আর পুতুল হবে না। সে নিজেই নিজের ভবিষ্যৎ লিখবে।
আর এখান থেকেই গল্পে চলে আসে এক নতুন মোড়। সে একেবারে নতুন বিচারপতি, নিজের গাড়িও নেই। সে তার পুরনো বন্ধু জংহককে ফোন করে একটা পুরনো গাড়ি ধার চায়। তার মনে পড়ে সাংজিনের কথা। আগের জীবনে তার করুণ মুখটি দেখে লিহান তার সাজা স্থগিত করে দিয়েছিল, আর সেই ভুলের কারণেই সে মুক্তি পেয়ে আরেকজনকে খুন করেছিল। কিন্তু এবার সে আর এই ভুল করবে না। তার মনে পড়ে অতীতে সাংজিং তার বাড়ির ফ্রিজে কারো মৃতদেহ রেখেছিল, তাই সে তার বাড়িতে তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তার দেখা হয় সহকারী প্রসিকিউটর পার্ক চিউয়ের সাথে। লিহান সাংজিনের বাড়িতে ঢুকে ফ্রিজ খুলে কিছুই পায় না, কিন্তু মেঝেতে পড়ে থাকা ক্লিনিং সলিউশনের বোতল দেখে সে কিছুটা আন্দাজ করতে পারে। রাতে লিহান সাংজিনের পুরো কেসটি আবারও স্টাডি করে। পরদিন সকালে বিচার কার্য শুরু হয়, কিন্তু সাংজিনের বিরুদ্ধে বড় কোনো প্রমাণ না থাকায় লিহান তার ট্রায়াল আরও কিছুদিন পিছিয়ে দেয়। কারণ সাংজিনের বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য তার আরও কিছুদিন সময় দরকার। ঠিক তখনই তার চোখ পড়ে দর্শক সারিতে দাঁড়ানো এক তরুণীর দিকে। মেয়েটির নাম জুয়াং। তদন্ত করে সে জানতে পারে কিছুদিন আগে এই মেয়েটি বেশ কিছু ক্লিনিং সলিউশনের বোতল কিনেছিল। লিহান এবার সব বুঝে যায়। সে মেয়েটিকে বলে, আমি সব জানি। এ কথা শুনে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। সে স্বীকার করে সাংজিং তাকে নির্যাতন করত। তাই একদিন সে পালিয়ে এক মহিলার কাছে সাহায্য চায়। সেই মহিলা তাকে সাহায্য করতে চাইলে সাংজিং সেই মহিলাকে মেরে তার লাশ ফ্রিজে ঢুকিয়ে রাখে। সাংজিং তাকে হুমকি দিয়েছিল যদি সে এই খুনের ব্যাপারে কাউকে বলে তাহলে সে তারও একই অবস্থা করবে। এটা শুনে জুয়াং বেশ ভয় পেয়ে যায়, তাই সে কাউকে কিছুই বলেনি। ঠিক তখনই লিহান জানতে পারে সাংজিং এখন একটি শিশু পার্কে বসে আছে। সে বিকৃত চোখে এক শিশুর দিকে তাকিয়ে আছে। লিহান পার্কে বলে সাংজিংকে দ্রুত গ্রেফতার করতে হবে। এদিকে সাংজিং যেন বিষয়টি আন্দাজ করতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। লিহান লক্ষ্য করে একটি টেডি বিয়ার, যার ভেতরে একটি গোপন ক্যামেরা আছে। সে বুঝে যায় সাংজিং এই গোপন ক্যামেরা দিয়েই জুয়াংয়ের উপর নজর রাখছিল। সে তাড়াতাড়ি তার গাড়ি নিয়ে ঝড়ো গতিতে ছুটে যায়। এবার সে জানে খুনি কোন পথে পালাবে। সাংজিং যেন পালিয়ে বাঁচতে না পারে, তাই লিহান তার গাড়ি নিয়ে তাকে সোজা এক ধাক্কা মারে। সে দূরে গিয়ে ছিটকে পড়ে। লিহানের চোখ তখনও শান্ত, যেন সে এবার ন্যায় বিচার করতে পেরেছে। সাংজিংকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, আর এদিকে লিহান পার্ককে সাংজিনের বিরুদ্ধে সব প্রমাণ দেয়। পরদিন আদালতে লিহানের বেশ প্রশংসা হয়। সৎ পরিচালক বেক ইয়োকসুক তার চোখের দৃঢ়তা দেখে বেশ মুগ্ধ হয়, আর লিহানকে সহকারী বিচারক পদে সুপারিশ করেন। এরপর লিহান ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে সবাইকে কোর্টে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে, যেন তারা অপরাধীর বিচার নিজ চোখে দেখতে পারে। পরদিন সাংজিনের বিচারের শুনানি শুরু হয়। এবার লিহান আর আইনের ধারা পড়ে শোনায় না, সোজা রায় ঘোষণা করে, মৃত্যুদণ্ড। তার এই সাহসী সিদ্ধান্তে সবাই খুশি হয়। আদালত থেকে বের হতেই লিহান লক্ষ্য করে বিচারক কাং এক গোপন মিটিং করছে। এই বিচারক কাংই অতীত জীবনে তাকে হত্যা করেছিল। জানা যায় বিচারক কাং গোপনে আদালতের রায় নিয়ন্ত্রণ করে কর ফাঁকি দেয়া কোম্পানির কাছ থেকে ঘুষ নিয়ে তাদের জরিমানা ও শাস্তি কমিয়ে দিত। আর এখন তার নতুন লক্ষ্য লিহানের শ্বশুরের ফার্ম। এদিকে বেক ইয়োকসুক ইয়ানের যোগ্যতা পরীক্ষা করতে তাকে একটি কঠিন মামলা দেন, বিমার মামলা। কেসটি পার্ক হুক জুন নামের এক ব্যক্তির। 3 মাস আগে এক গাড়ির দুর্ঘটনায় তার গার্লফ্রেন্ড মারা যায়। তার নামে 8টি জীবন বীমা আছে, যার মূল্য মোট 25 বিলিয়ন ওন। আর সেই জীবন বীমার একমাত্র নমিনি জুন। তাই সবাই সন্দেহ করে এটা কি পরিকল্পিত হত্যা। কিন্তু প্রসিকিউটর জানায় জুন একজন সফল ব্যবসায়ী। তার বেশ কিছু রেস্টুরেন্ট আছে এবং ব্যাংকেও বিপুল পরিমাণ অর্থ আছে। জুন জোর দিয়ে বলে বীমা সম্পর্কিত সে কিছুই জানত না। আর তাছাড়া জুনের বিরুদ্ধে পুলিশ এখনও কোনো প্রমাণ পায়নি। তাই লিহান নিজেই দুর্ঘটনাস্থলে যায়। সে এবার নিজেই তদন্ত শুরু করে। পাহাড়ি রাস্তা, গাড়ি নিচে পড়েছিল। তারপর জুন বেরিয়ে আসে, কিন্তু অচেতন গার্লফ্রেন্ডকে রেখে পালিয়ে যায়। প্রথম দেখায় যে কেউই মনে করবে এটা দুর্ঘটনা,
কিন্তু বিমার অঙ্ক সব কিছু সন্দেহজনক করে তোলে। লিহানের মনে সন্দেহ জাগে বিষয়টি ইচ্ছাকৃতভাবে সাজানো হতে পারে। ঠিক তখনই এক নারী সাংবাদিক তার দিকে এগিয়ে আসে। লিহান তাকে চিনতে পারে। আগের জীবনে এই নারী সাংবাদিক অনেকবার তার ইন্টারভিউ নেয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই লিহান তাকে ইগনোর করত। কিন্তু এবার লিহান বেশ ভালোভাবে তার সাথে কথা বলে। বাসায় ফিরে লিহানের দেখা হয় নাওংয়ের দাদির সাথে। আগের জীবনে কারখানার মামলার ভুল সিদ্ধান্তে নাওং আত্মহত্যা করেছিল। এসব মনে করে লিহানের অপরাধ বোধ হয়, তাই সে নাওংয়ের দাদির কাছে ক্ষমা চাইতে শুরু করে। লিহানের বাড়তে থাকা সুনাম দেখে সিনিয়র বিচারপতি হিনার ল ফার্মের প্রধানের মেয়ে সেহুইয়ের সাথে লিহানের একটি ব্লাইন্ড ডেট ঠিক করে। দেখা করার সময় দুপুর 2টো, কিন্তু সেহুই 3টা বেজে গেলেও আসে না। আসলে এটাই তার স্বভাব, মানুষকে 1 ঘন্টা অপেক্ষা করিয়ে বোঝানো যে সম্পর্কের বিষয়ে কে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু লিহানও কম না। সে আগে থেকেই অন্য আরেকটি ক্যাফেতে আরাম করে বসে আছে। এদিকে সেহুই লিহানকে কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই সেহুইয়ের ফোনে একটি মেসেজ আসে। অন্যদিকে লিহান ভাবে আগের জীবনে সে তার ফাঁদে পড়েছিল, কিন্তু এবার আর এমন হবে না। সে তাকে জানায় তার নাকি আসতে একটু দেরি হতে পারে। রাগে সেহুই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই এক ওয়েটারের সাথে তার ধাক্কা লাগে। সে পড়ে যেতে নিলে লিহান তাকে পেছন থেকে ধরে ফেলে। রাগে ফুঁসতে ফুঁসতে সেহুই ওয়েটারের উপর চিৎকার করতে শুরু করে। লিহান তাকে থামাতে গেলে সেহুই উল্টো তাকে চড় মারে। চিৎকার করে বলে, তুমি নিজেকে কি ভাবো? কিন্তু লিহান তখনও শান্ত, শুধু বলে যদি খবরটা বাইরে ছড়িয়ে পড়ে তাহলে তার ইমেজ নষ্ট হবে। সেহুই চুপচাপ ওয়েটারের কাছে ক্ষমা চেয়ে চলে যায়। এদিকে এই ঘটনার ভিডিও এক ব্যক্তি তার ফোনে গোপনে ধারণ করে ফেলে, আর মুহূর্তে সেই ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়ে যায়। এদিকে বিচারক কিম লিহানের সেই ভাইরাল ভিডিও দেখে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। লিহান বলে এক প্রভাবশালী ল ফার্মের প্রধানের মেয়ের সাথে তার ব্লাইন্ড ডেট ছিল। এটা শুনে বিচারক কিম ভেতরে ভেতরে বেশ ঈর্ষান্বিত বোধ করে, কারণ বছরের পর বছর ধরে দুর্নীতিবাজ বিচারক কাংয়ের অধীনে কাজ করেও সে কিছুই পায়নি, আর লিহান সকলের প্রিয় পাত্র হয়ে উঠেছে। এরপর জুনের বিচার কার্য শুরু হয়। অনেক বিচারক সেই ট্রায়ালে উপস্থিত হয়। সবাই বেশ কৌতূহলী এই অসম্ভব কেস লিহান আসলে কিভাবে সামলাবে। এই কেসের প্রধান সাক্ষী ভিকটিমের কাজিন জে ইয়াং। ইন্স্যুরেন্সের পলিসি সেই করেছিল। জে ইয়াং সাক্ষ্য দেয় মৃত্যুর আগে ভিকটিম কখনোই জুনকে পলিসির কথা বলেনি, কিন্তু লিহান বুঝতে পারছিল ইয়াং মিথ্যা কথা বলছে, তাই সে তার ফোন পরীক্ষা করার দাবি জানায়। ইয়াং তাতে অস্বীকার করে না, কিন্তু লিহান বলে সে ইয়াংয়ের পার্সোনাল ফোনটি নিতে চায়। ইয়াং বলে কিছুদিন আগেই তার সেই ফোনটি হারিয়ে গেছে। ঠিক তখনই ব্যাগের ভেতর থেকে ফোনের রিংটোন শোনা যায়, যেন সে আগে থেকেই সত্যটা জানত। লিহান আসলে সেই নারী সাংবাদিকের কাছ থেকে ইয়াংয়ের পার্সোনাল নাম্বারটি সংগ্রহ করেছিল, কারণ ওই সাংবাদিক ও ইয়াং খুব ভালো বন্ধু, আর এই কেস সলভ করতে ইয়াংয়ের পার্সোনাল ফোনের দরকার ছিল। প্রজেক্টর স্ক্রিনে ইয়াং ও জুনের কিছু ঘনিষ্ঠ ছবি ভেসে ওঠে। এসব দেখে ইয়াং স্বীকার করে সে এবং জুন সম্পর্কে ছিল, কিন্তু একদিন সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে জুনের পরিচয় করিয়ে দেয়, আর সেদিনই প্রচণ্ড ড্রিঙ্কস করায় সে অচেতন হয়ে পড়ে, আর জুন ও তার বেস্ট ফ্রেন্ড নেশাগ্রস্ত অবস্থায় শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। কিছুদিন পর জুন জানতে পারে ইয়াংয়ের বেস্ট ফ্রেন্ড গর্ভবতী। ভুয়া টেস্ট কিট দেখিয়ে সে জুনের উপর চাপ সৃষ্টি করে, তাই জুন বাধ্য হয়ে ইয়াংয়ের সাথে তার সব সম্পর্ক ভেঙে দেয়। কিন্তু কিছুদিন পরেই সে জানতে পারে সবটাই ছিল প্রতারণা। সেই মেয়েটি আসলে ভুয়া টেস্ট কিট দেখিয়ে তাকে ফাঁদে ফেলেছিল। ভীষণ অপরাধবোধ আর ক্ষোভে জুন আবারও ইয়াংয়ের সাথে সম্পর্ক শুরু করে, কিন্তু তাদের এই সম্পর্ক বেশি দিন গোপন থাকে না। ভিকটিম তাদের সম্পর্কের ব্যাপারে সব জেনে গেলে জুন ইচ্ছে করেই এই দুর্ঘটনার নাটক সাজায়, যেন সব কিছুই স্বাভাবিক লাগে। আর এভাবেই লিহান প্রমাণ করে এটি আসলে পরিকল্পিত হত্যা। এরপরই লিহানের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। বিচারক কাংও তার ব্যাপারে জানতে পারে, তাই সে নিজে লিহানের একটি ট্রায়ালে উপস্থিত হয়। পুরো প্রক্রিয়া দেখে তার মনে সন্দেহ জাগে
লিহান কি সব আগে থেকেই জানতো, নাকি ছেলেটি সত্যি অসম্ভব মেধাবী? ট্রায়ালের পর সেই নারী সাংবাদিক তার কাছে সাহায্য চায়। তার বাবাকে চুরির অভিযোগে ফাঁসানো হয়েছে। জায়গার নাম শুনেই তার মনে পড়ে আগের জীবনে হাসপাতালের ডিরেক্টরের বাড়িতে লকার থেকে গোপন হিসাবের খাতা হারিয়েছিল। সেই খাতায় প্রভাবশালী ব্যক্তিদের গোপন তথ্য ছিল। ডিরেক্টর বিচারক কাংয়ের কাছে ফোন করে তার সাহায্য চায়। বিচারক কাংও বিষয়টির গভীরতা বুঝতে পেরে একজন ভাড়াটে খুনিকে নির্দেশ দেন, যেভাবেই হোক খাতা উদ্ধার করতে হবে। লিহান সেই ঘাতককে একটি ভবনের সামনে দেখতে পায়। এতে তার সন্দেহ আরও বেড়ে যায়, কিন্তু আগে সাংবাদিকের বাবাকে বাঁচাতে হবে। আইনের কৌশলে সে সাংবাদিকের বাবাকে রক্ষা করে। তারপর নিজের বন্ধুকে ফোন করে সেই গোপন নথি খুঁজে বের করতে বলে, কারণ ছোট থেকে বড় সব ধরনের চোরকেই সে মোটামুটি জানে। তার বন্ধুও বুঝতে পারে ব্যাপারটা বিপজ্জনক। সেই রাতেই লিহান দেখতে পায় কিম জিনা চেয়ারম্যান তাসিককে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করছে। সাথে সাথেই খবর চলে আসে বিচারপতি কাংয়ের কাছে, আর সেখান থেকেই জিনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। জিনাকে তদন্ত বন্ধ করতে বাধ্য করা হয়, আর চেয়ারম্যান তাসিক আবারও মুক্ত হয়ে যায়। টিভিতে সেই তথ্যই সম্প্রচার করা হয়। তাসিককে দেখা মাত্রই লিহানের বাবা ভীষণ রেগে যান, কারণ এই লোকটার জন্যই লিহানের বাবাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এবং 1 বছর 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। লিহান মনে মনে ঠিক করে এবার সে চেয়ারম্যান তাসিকের সকল দুর্নীতির প্রমাণ সংগ্রহ করবে, যা সে অতীতে করতে পারেনি। সে সিদ্ধান্ত নেয় এবার সে প্রসিকিউটর কিম জিনার সাথে হাত মেলাবে। ঠিক তখনই লিহান জানতে পারে সদ্য মুক্তিপ্রাপ্ত এক অপরাধী ডিরেক্টরের বাড়িতে চুরি করেছিল। তারা সেখানে ছুটে গেলে লোকটি তাদের টাকা ভর্তি একটি ব্যাগ দেখায়। লিহান তাকে জিজ্ঞেস করে, কিন্তু খাতাটি কোথায়? লোকটি বলে সে ভেবেছিল নোটবুকটি মূল্যহীন, তাই ডাস্টবিনে ফেলে দিয়েছিল। লিহান সাথে সাথে খাতার খোঁজে বেরিয়ে পড়ে। মানে বিশাল এক মাঠে সুচ খোঁজার মতো অবস্থা। ঠিক তখনই লিহানের মা জানায় তারা এক নোটবুক পেয়েছে, যেখানে অনেক কিছু সংকেতে লেখা। লিহান সাথে সাথেই সেখানে ছুটে যায়। খাতাটি হাতে নিয়েই সে বুঝে যায় এটাই সেই গোপন নথি। সেই নোটবুকটির ভেতরে আছে উচ্চপদস্থ কর্মকর্তাদের নামের তালিকা, যারা ভুয়া মেডিকেল রিপোর্ট বানিয়ে নিজেদের সন্তানদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে বাঁচিয়েছে। কিন্তু এই আনন্দের মাঝেই লুকিয়েছিল বিপদ। বিচারক কাংয়ের লোকেরা গোপনে তাকে অনুসরণ করছিল। তারা বিষয়টি বিচারক কাংকে জানিয়ে দেয়। এদিকে লিহান সেই সাংবাদিককে ফোন করে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করতে বলে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে লিহান একে একে সব নাম পড়ে শোনায় আর ঘোষণা করে তালিকার প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। অফিসে বসে বিচারক কাং লাইভ দেখছিল, তার মুখে স্তব্ধতা। ঠিক তখনই ডিরেক্টরের ফোন আসতে শুরু করে। বিচারক কাং বুঝে যায় লিহানের জন্যই তার সাজানো সব পরিকল্পনা নষ্ট হতে পারে, তাই বেশি দেরি হওয়ার আগেই তাকে নিজের দলে আনতে হবে। কনফারেন্স শেষ হতেই বিচারক কাংয়ের ঘাতক লিহানের উপর আক্রমণ করে। নোটবুকটি ছিনিয়ে নিতে দুজনের মাঝে ধস্তাধস্তি হয়। তখনই লিহানের হাতে আঘাত লাগে, কিন্তু লিহান ঘাতকের মুখ দেখতে সক্ষম হয়। এটাই সেই মানুষ যে আগের জীবনে তাকে হত্যা করেছিল। ঘাতক চেষ্টা করেও নোটবুকটি নিতে পারে না, আর সুযোগ বুঝে লিহান সেখান থেকে পালিয়ে যায়। লিহান সেই নারী সাংবাদিকের সাথে দেখা করে নোটবুকের প্রতিটি পেজের ছবি তুলে ব্যাকআপ রাখতে বলে, কারণ যদি কোনো কারণে সেই তালিকা প্রকাশ করা না যায় তাহলে পরবর্তীতে এটা কাজে আসবে। এদিকে বিচারক কাং একটি কৌশল করে। সে লিহানকে ক্ষমতার প্রলোভন দেখিয়ে নোটবুকটি নিতে চায়, কিন্তু লিহান তার আগের জীবনের কথা মনে করে। এই ক্ষমতার দাস হয়েই শেষমেশ তার করুণ পরিণতি হয়েছিল, তাই সে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় আর সেই নোটবুকটি তুলে দেয় বিচারক ইউকসুকের হাতে। পরদিন বিচারপতি ইউকসুকের নেতৃত্বে লিহান আবারও প্রেস কনফারেন্সে সেই তালিকায় উল্লেখিত সবার নাম পড়ে শোনায়। কিন্তু লিহান ভালোভাবেই বুঝতে পারছিল তার এই কাজে বিচারপতি কাং তার উপর বেশ ক্ষুব্ধ, তাই সে একটি গল্প বানায়। সে বলে তালিকায় তার পুরনো সহপাঠীর নাম ছিল, যে তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে হাসাহাসি করত। তাই ব্যক্তিগত প্রতিশোধের জন্যই সে ওই তালিকা প্রকাশ করেছে।
আর এই অজুহাত এতটাই বিশ্বাসযোগ্য হয় যে বিচারক কাংও সেটি সত্য মনে করে। সে ভেবে নেয় হয়তো লিহানও তার ব্যক্তিগত স্বার্থের জন্যই বিচারপতি ইউকসুককে ব্যবহার করছে। এতে সে আরও আগ্রহী হয়ে ওঠে লিহানকে নিজের দলে টানতে। বিচারক কাং বুঝতে পারে ডিরেক্টরকে খুব দ্রুতই তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, কারণ সে বেঁচে থাকলে সবার জন্যই ঝুঁকি। এতে অনেক বড় বড় ব্যক্তির নাম জড়িত, যারা এক্সপোজ হয়ে গেলে বিষয়টি কাংয়ের জন্য ভালো হবে না। তাই সে ওই ঘাতককে নির্দেশ দেয় ডিরেক্টরকে যেন কৌশলে সরিয়ে দেওয়া হয়। ঘাতকও ডিরেক্টরকে হাসপাতালের ছাদে নিয়ে গিয়ে ভুয়া সুসাইড নোট লিখিয়ে তাকে নিচে ফেলে দেয় আর সব দোষ তার উপর চাপিয়ে দেয়। এর মধ্যেই সিনিয়র বিচারপতি মোটরসাইকেলের এক ধাক্কা খায়। এটা দেখে লিহান সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু মোটরসাইকেলটি আবারও তাদের দিকে ধেয়ে আসলে লিহান তাকে চিনে ফেলে। এই রাইডারই সেই ঘাতক। সে বুঝে যায় বিচারক কাং তাকে সরাসরি হুমকি দিচ্ছে। পরদিন বিচারক কাং লিহানকে একটি ব্যক্তিগত বৈঠকে ডাকে। আবহাওয়া একটু হালকা করতে বিচারক কাং লিহানের বেশ প্রশংসা করে, বলে সে নাকি সঠিক সময়ের অপেক্ষায় ছিল। লিহানের মনে পড়ে আগের জীবনে বিচারপতি কাং এক সাক্ষাৎকারে বলেছিল সে খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। তাই লিহানও মিথ্যা অভিনয় করে নিজের দারিদ্র্যের বানানো গল্প বলে। এতে বিচারক কাংও কিছুটা ভাবুক হয়ে ওঠে। সে বিচারক ইউকসুককে দোষারোপ করে বলে নিজের ভাবমূর্তি ঠিক করতে গিয়ে সে নিজের ক্যারিয়ারই নষ্ট করছে। সে জানে মানুষকে কিভাবে ব্যবহার করে উপরে উঠতে হয়। সে বিচারক কাংকে সম্পূর্ণ আনুগত্যের প্রতিশ্রুতি দেয়, বলে স্যার আপনি আমার পথপ্রদর্শক। খুশি হয়ে বিচারক কাং তাকে একটি মিশন দেয়। 2 সপ্তাহ পর বিচারপতি লির আইনমন্ত্রী হওয়ার কথা, কিন্তু তার আগে সেই আইন প্রণেতাকে নামিয়ে আনতে হবে। সে যেন আইনমন্ত্রী হতে না পারে। লিহান দ্বিধাহীনভাবে রাজি হয়, যেন সে খেলছে আরও বড় খেলা। অন্যদিকে প্রসিকিউটর কিম জিনার তদন্ত আটকে যায়, আর চেয়ারম্যান তাসিক মুক্তি পেয়েই আবারও দুর্নীতি করতে শুরু করে। কিম জিনা হাসপাতালে বসে তার বাবার হাত ধরে প্রতিজ্ঞা করে যত কিছুই হোক সে হার মানবে না। পরদিন বিচারপতি কাংয়ের নির্দেশ পালন করতে লিহান তার বন্ধুর সাথে যোগাযোগ করে। সব শুনে তার বন্ধু বেশ নার্ভাস হয়ে পড়ে, কারণ বিচারপতি লি সত্যি আইনমন্ত্রী হতে যাচ্ছে। তবুও অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হয়। আর টিভিতে এই খবর দেখে লিহানের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। ঠিক তখনই সামরিক সেবা কেলেঙ্কারিতে সারা দেশ বিস্ফোরিত হয়। এতে উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়, আর তাদের বিচারের দায়িত্ব পড়ে বিচারপতি ইউকসুকের উপর। সেজন্যই তাকে সিওল কোর্টে ট্রান্সফার করা হয়। তাই তিনি তার সাথে লিহানকেও নিয়ে যেতে চান। লিহানের মনে পড়ে আগের জীবনে বিচারপতি লিয়ের মেয়ে একবার মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল, আর এটাই ছিল তার দুর্বলতা, যা ব্যবহার করে সে তাকে ধ্বংস করতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় প্রতিশোধ শুরু হবে তার প্রাক্তন শ্বশুরের ফার্ম থেকে। যদিও আগের জীবনে সেই ফার্মে সে ছিল শুধুমাত্র একজন কর্মচারী, কিন্তু এই জীবনে সে তার ভাগ্য নির্ধারণ করবে। সে সিনচুলের সাথে দেখা করে প্রস্তাব দেয় সাবেক প্রসিকিউটর জেনারেলকে তাদের ফার্মে কনসালটেন্ট হিসাবে নিয়োগ দিতে হবে, আর বিনিময়ে সেহুই তার সাথে সাপোর্টিং লয়ার হিসাবে কাজ করবে। লিহান ভালো করে জানে পারিবারিক ফার্মে সেহুই শুধুমাত্র একটি পুতুল, বাস্তবে তার কোনো ক্ষমতা নেই। এদিকে লিহানের প্রতি সেহুই বেশ ইন্টারেস্টেড হচ্ছে। সে তার সাথে আলাদা করে কথা বলতে চায়। বাইরে থেকে লিহান যতই শান্ত থাকার চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে তার হৃদয় কাঁপছে। লিহান বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। বর্তমানে প্রাণবন্ত সেহুই আর অতীতের ঠান্ডা স্ত্রীর মধ্যে কত পার্থক্য। আসলে লিহান তার স্ত্রীকে অনেক ভালোবাসত, কিন্তু সেহুইয়ের ঠান্ডা ব্যবহারের জন্যই তাদের মধ্যে দূরত্ব বেড়েছিল, আর এই স্মৃতি তাকে আজও কষ্ট দেয়। কিন্তু সব কিছুর পরেও লিহান তার প্রতিশোধের কথা ভুলে না। পরদিন সিওল সেন্ট্রাল কোর্টে গিয়ে তার দেখা হয় প্রসিকিউটর কিম জিনার সাথে। অভ্যাসবশত সে হাত তুলে হাই দিতেই যাচ্ছিল, ঠিক তখনই তার মনে পড়ে এই টাইমলাইনে তাদের আগে কখনো দেখা হয়নি। পেছন থেকে বিচারক কিমকে আসতে দেখে লিহান তার দিকে এগিয়ে যায়। কিম জানায়
সেও সিওলে বদলি হয়েছে বিচারক কাংয়ের সমর্থনে। আসলে তাকে লিহানের উপর নজর রাখতে এখানে পাঠানো হয়েছে। এদিকে লিহান সরাসরি বিচারক কাংয়ের অফিসে যায়। সে তাকে বলে সাবেক প্রসিকিউটরের ছেলে আর লিয়ের মেয়ে দুজনেই মাদকাসক্ত, তাই সাবেক প্রসিকিউটর জেনারেলকে ব্যবহার করে ল মেকার লিকে ফাঁসানো যাবে। কারণ লিয়ের মেয়েই তার একমাত্র দুর্বলতা, আর এই দুর্বলতাই হবে আক্রমণের প্রথম ধাপ। এসব শুনে বিচারক কাং বেশ মুগ্ধ হয়। সে বলে এসবের বিনিময়ে লিহান কি চায়? লিহান বলে সে চায় সাবেক প্রসিকিউটর হিনা ল ফার্মের কনসালটেন্ট হোক, যাতে সে ধাপে ধাপে সিনচোলে জামাতা হতে পারে। বিচারক কাং তাকে বিশ্বাস করে, ভাবে লিহান হয়তো সত্যিই তার সামাজিক অবস্থান বদলাতে চায়। এদিকে সিনিয়র বিচারপতি লিহানকে বিচারক কাংয়ের অফিস থেকে বেরোতে দেখে ফেলে। তার মনে সন্দেহ জাগে লিহান আসলে কোন পক্ষে, সে কি বিচারক কাংয়ের সাথে যুক্ত? কিছুক্ষণ পর বিচারক ইউকসুক লিহানকে একটি নতুন কেস দেয়, সিঙ্কহোল কেস, যা জনসাধারণকে বেশ নাড়া দিয়েছে। কেসটি রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরকের মতো। শহর পরিকল্পনা, স্বার্থগোষ্ঠী আর প্রশাসনিক গাফিলতির বহু স্তর এতে জড়িত। সব শুনে লিহান কেসটি নিতে রাজি হয়, কারণ সে জানে লমেকার লি গোপনে ওই এলাকার জেলা প্রধানের সাথে মিলিত। তাই লিয়ের বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য এই কেসটি তার সুযোগ। লিহানের মনে পড়ে আগের জীবনে হঠাৎ একটি রাস্তা ধসে বিশাল গর্ত হয়ে গিয়েছিল। সেদিন রাতে একটি গাড়ি সেই গর্তের মধ্যে পড়ে যায় আর দুর্ঘটনা ঘটে। চালক ঘটনাস্থলেই মারা যায় আর অনেকে গুরুতর আহত হয়। এই ঘটনাটি সবার দৃষ্টি আকর্ষণ করে। তদন্তে প্রমাণ হয় এক নির্মাণ কোম্পানি নিম্নমানের উপকরণ ব্যবহার করে টাকা আত্মসাৎ করেছিল, আর সেই কোম্পানির মালিক ছিল জেলা প্রধান নিজেই। প্রসিকিউশন তাকে অভিযুক্ত করে, কিন্তু আশ্চর্যের ব্যাপার দ্বিতীয় ট্রায়ালের পর সে সিঙ্কহোল দুর্ঘটনা সংক্রান্ত প্রতিটি দেওয়ানি মামলা জিতে যায়। এদিকে বিচারক কিম লিহানকে এত গভীর ভাবনায় ডুবে থাকতে দেখে খুব খুশি হয়, কারণ লিহান এত কঠিন কেসে জড়িয়েছে আর এই কেসে অভিযুক্তরা এত ক্ষমতাবান ব্যক্তি যে দুদিকেই লিহান বিপদে পড়বে। ঠিক তখনই সেহুই লিহানের দিকে এগিয়ে আসে। এত সুন্দর মেয়েকে লিহানের কাছে যেতে দেখলে সে আবারও ঈর্ষায় জ্বলে ওঠে। লিহান তার পরিকল্পনা আরও এক ধাপ এগিয়ে নেয়। সে সেহুইকে বলে সাবেক প্রসিকিউটর জেনারেলের সাথে যোগাযোগ করে একটি মিটিং অ্যারেঞ্জ করতে, আর অন্যদিকে নিজের বন্ধুকে পাঠায় একটি নাইট ক্লাবে, যেখানে ল মেকার লিয়ের মেয়ে প্রায়ই যায়। জংহো একটি প্রাইভেট রুমে লিয়ের মেয়েকে হাতে নাতে ধরে অবৈধ ড্রাগস ব্যবহার করতে। সে সব কিছুই ভিডিওতে ধারণ করে। সব প্রমাণ এখন হাতে পেয়ে লিহান সাবেক প্রসিকিউটরকে একটি মেসেজ পাঠায়, তোমার ছেলে আর ল মেকার লিয়ের মেয়ে একই নেশার পেছনে ছুটছে। লিহান তাকে সব প্রমাণ দেখিয়ে দাবি করে লিয়ের মেয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে। এতে প্রসিকিউটর কিছুটা ইতস্তত করলে লিহান সেহুইকে ইশারা করে। সাথে সাথেই সে স্পিকার ফোনে অন্য এক আইনজীবীকে যুক্ত করে। সেই আইনজীবী নিশ্চিত করে গতরাতে প্রসিকিউটরের ছেলেও মাদক নিতে গিয়ে ধরা পড়েছে। এসব শুনে প্রসিকিউটর একেবারেই চুপ হয়ে যান। লিহান তাকে লিয়ের বিরুদ্ধে সব প্রমাণ দেখিয়ে বলে ড্রাগ কেলেঙ্কারিতে তাকে অভিযুক্ত করে তার পুরো ক্যারিয়ার শেষ করে দিতে হবে। আর কোনো উপায় না পেয়ে প্রসিকিউটরও তাতে রাজি হয়। সে হিনা ল ফার্মের কনসালটেন্ট হিসাবে নিযুক্ত হয়। লিহানের বুদ্ধিমত্তা দেখে সেহুই তাকে ডিনারের আমন্ত্রণ জানায়, কিন্তু লিহান ঠান্ডা স্বরে ব্যস্ততার অজুহাতে তাকে বারণ করে দেয়। এতে সেহুই কিছুটা হতাশ হয়।